হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত একটি ছোট গল্প পুঁই মাচা, যেটি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমরা একটু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য দু চার কথা জেনে নেব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে তার জন্ম, 1950 সালে তার মৃত্যু। বাংলা সাহিত্যে যে তিন বাড়ুজ্যে অর্থাৎ তিন বন্দ্যোপাধ্যায় পদবীধারী সাহিত্যিক একসঙ্গে আবির্ভূত হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাকি দুজন হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দৃষ্টিপ্রদীপ, দেবযান, ইছামতি, আরও অনেকগুলোই আছে, আমি একটাই নিয়েছি। উল্লেখযোগ্য গল্পগ্রন্থর মধ্যে রয়েছে মেঘমল্লার, মৌরি ফুল, অলৌকিক, তারানাথ তান্ত্রিক প্রমুখ। জনপ্রিয় কিশোর সাহিত্য বলতে গেলে চাঁদের পাহাড়, হীরামানিক জলে, তাল নবমী, এই সমস্ত। খেয়াল রাখতে হবে যে ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য সম্মান রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন 1951 খ্রিস্টাব্দে। তাই এটিকে বলা হয় মরণোত্তর রবীন্দ্র পুরস্কার, কারণ মৃত্যুর পরে তিনি এটি লাভ করেছিলেন। এবারে যেটা মূল কথা, বিভূতিভূষণের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্যই হলো তার অসাধারণ প্রকৃতি প্রেম। প্রকৃতির কোলেই মানব জীবনের সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, আনন্দ বেদনা, এই সমস্ত কিছু অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে। কোনো কোনো রচনায় আবার প্রকৃতি হয়ে উঠেছে মুখ্য চরিত্র। আমরা সবাই যেটা জানি যে প্রত্যেক সাহিত্যিকেরই সাহিত্য রচনার স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্য দেখি বোঝা যায় যে হ্যাঁ, এটা তাঁরই রচনা। তেমনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য সৃষ্টির বলো বা সাহিত্য রচনার বলো, প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে তার অনন্য সাধারণ প্রকৃতি প্রীতি। প্রকৃতির কোলে মানব জীবনের দৈনন্দিনতার ছবি তিনি ফুটিয়ে তুলেছেন। কোথাও কোথাও প্রকৃতি হয়ে উঠেছে জীবন্ত এক চরিত্র। তো এই রকম আমরা যখন পুঁই মাচা গল্পটিও পড়ব, সেখানেও কিন্তু দেখব যে এখানেও বিভূতিভূষণের প্রকৃতি প্রেম বা সেই পল্লী প্রকৃতির কোলেই মানব জীবনের যে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্নার ইতিবৃত্ত রচিত হয়েছে। এবারে চলে এসো পুঁই মাচা প্রসঙ্গে। পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি। এই ছোট গল্পটি 1931 সালে প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে অর্থাৎ 1331 বঙ্গাব্দে আমরা যে গল্পগ্রন্থগুলো এই মাত্র পড়লাম তার অন্যতম ছিল মেঘমল্লার। সেই গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে এটি 1331 বঙ্গাব্দে। কেমন? এবারে চলে এসো আমরা সরাসরি পুঁই মাচা গল্পটিতে চলে যাই, যেখানে গল্পের শেষটা আমি এখনই বলবো না, কিন্তু আমরা দেখব যে একটি তথাকথিত অনাচারী এবং অত্যন্ত ভোজনপটু গ্রাম্য বালিকাকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে। সেই বালিকার পুঁই শাকের প্রতি যে অপরিসীম লোভ, লোভ বললে ঠিক বলা হবে না হয়তো, পুঁই শাকের প্রতি তার যে আগ্রহ, পুঁই শাকের চচ্চড়ি খাওয়ার জন্য তার যে ঔৎসুক্য, তার যে ইচ্ছা, তার যে কামনা, সেইটাই গল্পের রন্ধ্রে রন্ধ্রে ধরা পড়েছে। চলে এসো গল্পটা আমরা শুরু করে দিই। পুঁই মাচা, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সহায়হরি চাটুর্যে যেহেতু ফার্স্ট সেমিস্টার পুরোপুরি এমসিকিউ বেসড,
সেজন্য খেয়াল করতে থাকবে যে আমি যখন পড়াচ্ছি তখন কোন জায়গাগুলো আমি মার্ক করছি। তোমরা তো পুরো গল্পই থারলি পড়বেই, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেই, তবু যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা এমসিকিউ এর জন্য, সেগুলো আমি মার্ক করতে করতে যাচ্ছি। তোমরাও আমার সঙ্গে এইভাবেই মার্ক করতে করতে যাও, কেমন? সহায় হরি চাটুজ্জে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, তাহলে আমরা পুঁইমাচা গল্পের শুরুতেই কোন ঋতুর কথা পাচ্ছি? শীত ঋতুর কথা পাচ্ছি। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইল যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার, কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত স্বরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। ও নাকি উৎসুগ্গ করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। যতটুকু আমরা পড়লাম ততটুকুতে আমরা কি দেখতে পেলাম না, শীতকালের একটা সকালবেলা সহায় হরি চাটুর্যের পরিবারের কথা আমরা পাচ্ছি। অত্যন্তই দরিদ্র পরিবার। সেই পরিবারে রয়েছেন সহায় হরি চাটুর্যে, তাঁর স্ত্রী অন্নপূর্ণা এবং তাঁদের 3টি মেয়ে, যাদের কথা আমরা পরে পাব। বড় মেয়ে খেন্তি, মেজ মেয়ে পুঁটি, আর ছোট মেয়েটির নাম হচ্ছে রাধি। সেই এক শীতের সকালবেলা যখন অন্নপূর্ণা রান্নাঘরের দাওয়াতে বসে তিনি নারকেল তেলের বোতল থেকে ঝাঁটার কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জমাট বাঁধা তেল বার করে করে চুলে মাখছেন, সেই রকম সময় সহায় হরি চাটুর্যে উঠোনে পা রাখছেন, বাইরে থেকে ফিরছেন, উঠোনে পা রাখছেন। স্ত্রীকে দেখে বলছেন যে একটা ঘটি বা বাটি কিছু দিতে, কারণ তারক্ষুরও তিনি খেজুর গাছ কেটেছেন, মানে যেরকমভাবে খাঁচ খাঁচ করে কাটা হয় আর কি, খেজুর রস বেরোচ্ছে, সুতরাং একটা বাটি বা ঘটি কিছু পেলে সহায় হরি চাটুর্যে একটু ভালো রস নিয়ে আসতে পারেন। তো এই রকম কথা শুনে স্ত্রীর মধ্যে কোনো আগ্রহ তো দেখা গেলই না, বরং তিনি
অত্যন্ত উদাসীনভাবে যেরকম তেল মাখছিলেন সেরকমই তেল মাখতে লাগলেন। বড়জোর স্বামীকে দেখে গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র। এবার সহায় হরি চাটুর্য প্রথমটা বুঝতে পারেনি যে কি ঘটলো। তিনি ভেবেছেন হয়তো স্ত্রী শুনতে পাননি। আবার যখন বললেন, তখন স্ত্রী তার দিকে তাকিয়ে অত্যন্ত অস্বাভাবিক রকমের শান্ত সুরে বললেন যে সহায় হরি চাটুর্য মনে মনে কি ভাবছেনটা কি। এবার জানা কথাই যে মানুষের রাগ হলে মানুষ চিৎকার করে কথা বলে, উচ্চস্বরে কথা বলে, কিন্তু এই অত্যন্ত শান্ত সুরে কথা বলাটা সহায় হরির মনে একটা ভয়ের সঞ্চার করলো। তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে একটা ভীষণ ঝড় উঠতে চলেছে এবং সেই ঝড়ের পূর্বেকার শান্ত অবস্থাটাই হচ্ছে এটা। তিনি কতক্ষণে ঝড়টা ওঠে সেই অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে কথায় কথায় যেটা অন্নপূর্ণা প্রকাশ করলেন যে চৌধুরীদের চণ্ডীমণ্ডপ, দেখবে আগেকার দিনের বাংলা সাহিত্যিকদের রচনায় এই চণ্ডীমণ্ডপ কথাটা তোমরা প্রায়ই পাবে। চণ্ডীমণ্ডপ অর্থাৎ একটা বেশ বড় একচালার একটা ঘর, যেখানে সাধারণত পুজো টুজো ইত্যাদি হয়ে থাকে এবং সেখানে সকলে একসঙ্গে মিলিত হন কোনো পুজো উপলক্ষে বা কোনো সমস্যা হলে তার সমাধান সূত্র বার করবার জন্য। এটাকে বলা হয় চণ্ডীমণ্ডপ। এবার চৌধুরীদের চণ্ডীমণ্ডপে আগের দিনই কথা উঠেছে যে সহায় হরি চাটুর্যের পরিবারকে এক ঘরে করা হবে। এই এক ঘরে করা ব্যাপারটা কি, কাকে এক ঘরে করা হয় বা কাদেরকে এক ঘরে করা হয়? আমরা সমাজবদ্ধ জীব, সমাজে থাকতে গেলে আমাদের কিছু নিয়ম কানুন ইত্যাদি সমস্ত মেনে চলতে হয়। এবার যে পরিবার এগুলো মানে না তাকে সেই সমাজ থেকে বার করে দেওয়া হয়। এটা কি বলা হয় এক ঘরে করা। অর্থাৎ সেই পরিবার সমাজের কোনো কাজে যোগ দিতে পারবে না, তাদের বাড়িতে কেউ খাবে না, তাদের হাতে ছোঁয়া জলও কেউ গ্রহণ করবে না। তাহলে এই রকম একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে যে সহায় হরির পরিবারকে এক ঘরে করে দেওয়া হবে। তাহলে এখনো কি মনে করে সহায় হরি চাটুর্যে দুলে বাড়ি বাগদি বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বা তিনি মাছ ধরে আর রস খেয়ে দিন কাটাচ্ছেন? এবার কেন এক ঘরে করা হবে সেটার কারণটাও অন্নপূর্ণা জেনেছেন। সেটা হচ্ছে যে তাদের বড় মেয়ে খেন্তি, তার আশীর্বাদ হয়ে যাবার পরেও বিয়ে হলো না, সুতরাং সে একরকম উৎসর্গ করা মেয়ে। সুতরাং এই রকম অবস্থায় এই যে উৎসর্গ করা মেয়েকে বাড়িতে বসিয়ে রাখা হয়েছে, এই সাংঘাতিক ভয়ানকতম অপরাধের কারণেই সহায় হরি চাটুর্যের পরিবারকে এক ঘরে করে রাখা হবে বলে অন্নপূর্ণা শেষটা করছেন স্বামীকে বিদ্রূপ করে, ঠেস দিয়ে। যাক, তোমার তো ভালোই হলো, তুমি আরো ভালোভাবে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। মানে তুমি তো সংসারের প্রতি উদাসীন ছিলেই, এখন আরো বেশি উদাসীন হয়ে পড়ো। তোমাকে আর এদিকে দেখতে হবে না যে কে আমাদের পরিবারকে এক ঘরে করলো কি করলো না, খেন্তির বিয়ে হলো কি হলো না, এই নিয়ে তোমাকে আর ভাবনা চিন্তা করতে হবে না। তুমি যেমন রস খেয়ে মাছ ধরে দিন কাটাচ্ছ, দুলে বাড়ি বাগদি বাড়ি গিয়ে উঠে বসে দিন কাটাচ্ছ, সেরকমই করো। তার মানে অন্নপূর্ণা তার স্বামীকে নিয়ে এবং স্বামীর সংসারের প্রতি এই উদাসীনতাটাকে নিয়ে অত্যন্ত বিরক্ত, অত্যন্ত ক্ষুব্ধ। এবং যেহেতু অত্যন্ত বিরক্ত এবং অত্যন্ত ক্ষুব্ধ, সেই জন্যে তিনি অত্যন্ত শান্ত স্বরেই কথাগুলো বলছেন। এরপর কি হচ্ছে? সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। আহ! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। তেলে বেগুনে জ্বলিয়া ওঠা কথাটার মানে হচ্ছে খুব রেগে যাওয়া। আসলে গরম তেলে
বেগুন দিলে যেরকম একদম চিরবির চিরবির করে ওঠে, ঠিক সেই রকম রেগে যাওয়াকে বলা হয় তেলে বেগুনে রেগে যাওয়া। কি বলছেন তিনি? কেন? তোমাকে একঘরে করতে বেশি কিছু লাগে? বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় একঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? আমরা এগুলোতে আসছি, ব্যাখ্যাগুলোতে, কেমন? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা, না কিছু। আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও, এই যে। এবার এইটুকুর মধ্যে আমরা কি দেখতে পেলাম? এইটুকুর মধ্যে আমরা দেখতে পেলাম যে অন্নপূর্ণা তাঁদের পরিবারকে একঘরে করা হবে সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত, ভীত, শঙ্কিত এবং স্বামীর উদাসীনতায় বিরক্ত এবং ক্ষুব্ধ। ফলে সবটা মিলিয়ে তিনি যখন অত্যন্ত শান্ত সুরে কথা বলছেন এবং পুরো ঘটনা যখন পূর্বাপর ব্যাখ্যা করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তখন দেখা যাচ্ছে যেটা, যে এতে কিন্তু সহায় হরি চাটুর্যের বিশেষ কোনো তাপ উত্তাপ নেই। তিনি বললেন, ও, আমি ভাবলাম কি না কি হয়েছে, একঘরে করবে। সবাই একঘরে করেছে, এবার শুধু কালীময় ঠাকুর একঘরে করবে তো, এই ব্যাপার। তখন অন্নপূর্ণা আর সামলাতে পারলেন না, অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে চোটে মোটে বললেন, কেন, তোমাকে একঘরে করতে কি খুব বেশি কিছু লাগে? তোমার তো না আছে চাল, না আছে চুলো, না আছে এক করার মুরদ। আমি যেটা একদম গল্পের শুরুতেই বললাম, যে অত্যন্তই দরিদ্র একটি পরিবার সহায় হরি চাটুর্যেদের। সুতরাং যার অর্থবল নেই, লোকবল নেই, তাকে একঘরে করতে সমাজের খুব বেশি সময় লাগবে না, সেটাই অন্নপূর্ণা খেয়াল করিয়ে দিচ্ছেন। তারপরে বলছেন, সত্যিই তো, অমন ধাড়ি মেয়ে যার ঘরে এবং যার বাবার তাকে পাত্রস্থ করবার কোনো উৎসাহই নেই, কোনো তাগিদই নেই, তাকে একঘরে করবে না তো কাকে একঘরে করবে? বলে একটু গলা নামিয়ে বলছেন, যাতে বাকিরা শুনতে না পায়, যে বড় মেয়ের বয়স 15 বছর, কিন্তু বাইরে সহায় হরি চাটুর্যে সেটাকে কমিয়ে বলেন। কিন্তু যতই কমান না কেন, সাধারণ লোকের কি চোখ নেই? তারা কি দেখতে পাচ্ছে না খেন্তিকে, যে সে দিন দিন কত বড় হয়ে উঠছে? বলেই এবার তিনি গলা ওঠাচ্ছেন। তাহলে আমরা খেন্তির আসল বয়স পেয়ে গেলাম কত? না, 15 বছর, এবং বাইরে সেই বয়সটাকে কমিয়ে বলা হয়। কেমন? এবং তারপরেই অন্নপূর্ণা অভিযোগ করছেন যে খেন্তির বাবার তার বিয়ে দেবার কোনো তাগিদই নেই। এই অবস্থায় স্ত্রীলোক হয়ে, মহিলা হয়ে অন্নপূর্ণা কি যাবেন পাত্র ঠিক করতে? সহায় হরি পরিষ্কার বুঝতে পারছেন যে তিনি যতক্ষণ স্ত্রীর সামনে থাকবেন ততক্ষণ স্ত্রীর এই মুখ ঝামটা, এই রাগ, এই অগ্নিবর্ষণ চলতেই থাকবে। অতএব মানে মানে কেটে পড়াই ভালো। এই ভেবে তিনি তাড়াতাড়ি দাওয়া থেকে একটা কাঁসার বাটি তুলে নিয়ে খিড়কি দরজা দিয়ে বেরোতে যাবেন। খিড়কি দরজা হচ্ছে বাড়ির পেছন দিকের দরজা। আগেকার দিনের গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটা ঘরেই এরকম খিড়কি দরজা থাকতো। তো সেই খিড়কি দরজা দিয়ে বেরোতে যাবেন, এমন সময় কি একটা দেখে তিনি থমকে দাঁড়ালেন এবং তারপরেই তিনি আনন্দপূর্ণ স্বরে বললেন যে, এসব কি রে খেন্তিমা,
এসব কোথা থেকে আনলি? এবার কি হচ্ছে দেখো। 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, একটু চেহারা বর্ণনাটা নোট করে নাও। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। তাহলে কি হচ্ছে, খিড়কি দরজা দিয়ে বেরিয়ে যাবার উপক্রম করছেন সহায় হরি। এমন সময় তিনি দেখছেন যে সেই খিড়কি দরজা দিয়েই 3 জন পরপর ঢুকছে। একজন একটু বড়, তার বয়স 14-15 বছর, এবং তার হাতে বেশ এক বোঝা পুঁই শাক। এবং সেই পুঁই শাকগুলো যে খুব কচি কচি তা নয়, ডাঁটাগুলো মোটা এবং হলদে হলদে। সেই এক বোঝা পুঁই শাক নিয়ে এসে ঢুকছে, এবং তার পেছনে আরও যে দুটি মেয়ে, তাদের মধ্যে একজনের হাত খালি এবং আরেকজনের হাতে ওই গোটা 2-3 পুঁই শাক দিয়ে জড়ানো কিছু একটা দ্রব্য। এবার সেইটা দেখে সহায় হরি খুব আনন্দিত হয়ে উঠেছেন যে মেয়েরা এসব কি এনেছে। এবার এই যে বড় মেয়েটি, তার নামই হচ্ছে খেন্তি। সেই মেয়েটি খুব লম্বা, বেশ গোলগাল চেহারা, মাথার চুলগুলো কালো কিন্তু খুব অগোছালো, বাতাসে উড়ছে। মুখটা খুব বড়, চোখ দুটো বড় বড়, খুব শান্ত। হাতে একগাছা সরু সরু কাঁচের চুড়ি, বেশ অনেকগুলোই কাঁচের চুড়ি, সেগুলো সব একসঙ্গে একটা সেফটি পিন দিয়ে জড়ানো। কীরকম সেফটি পিন? 2 পয়সা ডজনের সেফটি পিন, অর্থাৎ 1 ডজন সেফটি পিন কেনা হয়েছিল 2 পয়সা দিয়ে। কিন্তু তাও অনেক অনেক আগে। সেই সেফটি পিনের বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই মেয়েটির নামই হচ্ছে খেন্তি। এবার বাবার কথায়, যেহেতু বাবা খেন্তিকেই সম্বোধন করেছেন, সেই জন্যই বাবার কথায় খেন্তি তাড়াতাড়ি তার পেছনে যে মেয়েটি রয়েছে তার হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি খুলে দেখাচ্ছে যে সে চিংড়ি মাছ এনেছে। এই চিংড়ি মাছ সে কোথা থেকে পেয়েছে? গয়া বুড়ি, অর্থাৎ গয়া বলে কোনো একজন মাছওয়ালি আছেন, তার কাছে এই চিংড়ি মাছগুলো ছিল। খেন্তি যখন তার কাছ থেকে চাইতে গেছে, সে কিছুতেই দেবে না, কারণ তার কাছে খেন্তির বাবার 2 পয়সা ধার রয়েছে। খেন্তি তাকে বলেছে যে দিয়ে দাও গয়া পিসি, তার বাবা কি আর ওই পয়সা দুটো নিয়ে পালিয়ে যাচ্ছে? তো দিয়ে দিয়েছে। আর এই পুঁই শাকগুলো কোত্থেকে পাওয়া গেছে না, ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলেছে, যা এগুলো বাড়ি নিয়ে যা, কেমন মোটা মোটা। এবারে তোমরা সবাই বুঝতে পারছো যে এগুলো কিন্তু একেবারেই নধর কচি পুঁই শাক নয়,
বরং বেশ মোটা মোটা শক্ত হয়ে যাওয়া পাকা পুঁই শাক। কারণ বলাই হয়েছে যে সেগুলোর ডাঁটাগুলো মোটা ও হলদে হলদে। এবার অন্নপূর্ণা কি করছেন? অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা! আহা, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে! অমর্ত্য মানে হচ্ছে অমৃত। পাকা পুঁইডাঁটা কাঠ হয়ে গিয়েছে, দুদিন পরে ফেলে দিত, নিয়ে যা! আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না? লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি ওসব, ফেল! অন্নপূর্ণা দেখেই বুঝেছেন যেগুলো অত্যন্ত পাকা পুঁই শাক, এবং যাদের হয়েছে তার আজ বাদে কাল সেগুলো তুলে ফেলেই দিত। খেন্তিকে দেখে সেগুলো গছিয়ে দিয়েছে, এবং খেন্তিরও এত লোভ, এত নোলা যে সে সেগুলোকে উঠিয়ে নিয়েও এসেছে। এবার যাদের বাড়ির শাক, তাদের আর কষ্ট করে সেগুলোকে তুলে ফেলতে হলো না। খেন্তিকে সামনে পেয়েছে, গছিয়ে দিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে তাদেরকে বলছেন যে এগুলো সমস্ত ফেলে দিয়ে আসতে, এবং খেন্তিকে উদ্দেশ্য করে বলছেন যে লজ্জা করে না তোমার? ধাড়ি মেয়ে, এতখানি বয়স হয়ে গেল, ঠিক সময়ে বিয়ে হলো, তুমি যে 4 ছেলের মা হতে, তোমাকে বারণ করে দিয়েছি না এপাড়া সেপাড়া ঘুরে বেড়াবে না? একজন এদিকে কোথায় শাক, কোথায় বেগুন খুঁজে বেড়াচ্ছে, আরেকজন কোথায় রস। অর্থাৎ একই সঙ্গে খেন্তিকেও ঠেস দেওয়া হচ্ছে, আরেকদিকে খেন্তির বাবাকেও যথেষ্ট গালমন্দ করা হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে যে এগুলো সমস্ত ফেলে দিয়ে আসতে। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি! রাধি হচ্ছে সহায় হরি এবং অন্নপূর্ণার ছোট মেয়েটি। ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করিত। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ায়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। তাহলে অন্নপূর্ণা, তিনি একে তো রেগে ছিলেনই, স্বামীর উপর বিরক্ত হয়েছিলেন, সমাজ তাদেরকে একঘরে করে দেবে সেই নিয়ে চিন্তিত হয়েছিলেন, তার ওপর এই অগ্নিতে ঘৃতাহুতির সঞ্চার করল যখন তিনি দেখলেন যে তার বড় মেয়েটি কাদের প্রায় ফেলে দেওয়া পাকা মোটা হলদে হয়ে যাওয়া পুঁই শাকের বোঝা টেনে বাড়িতে নিয়ে ঢুকছে, এবং সেই সঙ্গে চিংড়ি মাছও নিয়ে এসেছে। এবং এই যে পাকা পুঁই শাক, এটা কি তিনি বলছেন কি অমর্ত্যই তারা তোমাকে দিয়েছে? অমর্ত্য মানে অমৃত। তাহলে এটা কোনোভাবেই অমৃত হতে পারে না, কারণ একেবারে পাকা হয়ে গেছে, মোটা মোটা হলদে হলদে ডাঁটা। তারা ফেলেই দিত এই জঞ্জাল উপড়ে, কিন্তু খেন্তিকে দেখে তাদের আর সেই কষ্টটা করতে হয়নি। খেন্তি কুড়িয়ে কুড়িয়ে
নিয়ে এসেছে অন্যের বাড়ি থেকে। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠে ছোট মেয়ে রাধিকে বললেন, এই সমস্ত পুঁইশাকের জঞ্জাল আপদ সব পুকুরে ফেলে দিয়ে আসতে। রাধি এবার এই কথাটা শুনে বড় মেয়ে খেন্তি, সে শান্ত অথচ ভয় মিশ্রিত চোখে মায়ের দিকে তাকালো। আপনা আপনি ভয়ের চোটে হাতের বাঁধন আলগা হয়ে গেল, পুঁইশাকের সেই বোঝা পড়ে গেল মাটিতে। রাধি সেগুলো কলের পুতুলের মতো কুড়িয়ে নিল এবং খিড়কির দিকে হাঁটা লাগালো। সহায় হরি প্রথমটা খেন্তির পক্ষ অবলম্বন করবার চেষ্টা করেছিলেন, করেননি এমন নয়, যাহা ছেলে মানুষ এনেছে শখ করে খাবে বলে। এই কথা শুনে রাধি একবার ফিরে তাকালো যে যদি মা বলে যে না ওগুলো রেখে দে, কিন্তু অন্নপূর্ণা আরো বেশি রেগে বললেন, কিচ্ছু খেতে হবে না, মেয়ে মানুষের অত লোভ কিসের, এ পাড়ায় ও পাড়ায় থেকে ভিক্ষে করে চেয়ে আনবে পুঁইশাক, যা নিয়ে যায় এক্ষুনি, এক্ষুনি নিয়ে গিয়ে ফেলে দিয়ে আয়। রাধি আর কথা বাড়ালো না, সেই পুঁইশাকের বোঝা সে নিয়ে খিড়কির দিকে চলল। এবার রাধি খেন্তির থেকে অনেকটাই ছোট, সেজন্য পুরো পুঁইশাক সে হাতে জড়িয়ে উঠতে পারল না, ডাঁটাগুলো এদিক দিয়ে ওদিক দিয়ে ঝুলতে লাগলো। সহায় হরি পুঁইশাকের পক্ষ নিয়ে বা খেন্তির পক্ষ নিয়ে এই দুপুরবেলা স্ত্রীকে আর চটাতে সাহস পেলেন না। তিনি তাড়াতাড়ি ওই বাটিটা সঙ্গে নিয়ে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেলেন। এরপরে কি হলো, এরপরের ঘটনাটা দেখো। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। এটা কবেকার কথা? আগের বছরের অরন্ধনের আগের দিনের কথা। তার মানে আমরা এইটুকু থেকে, এই ছোট্ট একটা জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে খেন্তি পুঁইশাকের চচ্চড়ি খেতে বড় ভালোবাসে এবং তার মা যতই তার ওপর রাগ করুন না কেন, তার যথাসময়ে বিয়ে না হওয়া নিয়ে চিন্তিত থাকুন না কেন, তিনি কিন্তু তার বড় মেয়েটিকে খুবই ভালোবাসেন। সেজন্য তখন হয়তো রাগের মাথায় বলেছিলেন যে হ্যাঁ, সমস্ত পুঁইশাক নিয়ে গিয়ে ফেলে দিয়ে আয়। কিন্তু এখন যখন তিনি রাঁধতে বসেছেন, তখন বড় মেয়ের মুখের সেই কাতর দৃষ্টি, যে এত কষ্ট করে আনা পুঁইশাক সব ফেলে দেওয়া হচ্ছে, সেইটা তার মনে পড়ে গেল। আরও স্মরণে এলো যে আগের বছর অরন্ধনের আগের দিন যখন বাড়িতে পুঁইশাক রান্না হচ্ছে, তখন এই খেন্তি আবদার করে বলেছিল যে যতটা পুঁইশাক রান্না হচ্ছে তার অর্ধেকটা সে একাই খাবে, বাকি অর্ধেকটা বাড়ির সকলে মিলে ভাগ করে খাবে। তাহলে পুঁইশাক খেতে মেয়েটি কি ভালোই না বাসে, আর তিনি কি না রাগের মাথায় বললেন সেই সমস্ত পুঁইশাক ফেলে দিয়ে আসতে। বাড়িতে কেহ ছিল না, তিনি নিজে গিয়া, তিনি মানে বুঝতেই পারছো অন্নপূর্ণা, তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলা কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। এই জায়গাটা একটু মার্ক করে রাখবে যে বাড়িতে কেউ ছিল না, সেই সময় অন্নপূর্ণা চুপি চুপি কি করছেন, তিনি সেই খিড়কি দিয়ে বাইরে বেরোচ্ছেন এবং যেখানে খিড়কি দোরের আশেপাশে পুঁই ডাঁটাগুলোকে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে কিছুটা কুড়িয়ে আনতে পারছেন, বাকিগুলো আর পারছেন না, কারণ ডোবার ধারে ছাই গাদায় সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। এবারে যে পুঁই ডাঁটাগুলো তিনি কুড়িয়ে আনতে পারছেন সেগুলোকে কুচো চিংড়ি দিয়ে তিনি তরকারি রাঁধছেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি?
খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। তাহলে বাড়িতে কেউ ছিল না, সেই সময় অন্নপূর্ণা গিয়ে চুপি চুপি ওই ফেলে দেওয়া পুঁইশাকের শুকনো ডাঁটাগুলো কুড়িয়ে আনছেন এবং কুচো চিংড়ি দিয়ে খুব যত্ন করে পুঁইশাকের তরকারি রান্না করছেন। কারণ তিনি জানেন যে তার বড় মেয়েটি পুঁইশাকের তরকারি খেতে কি ভালোই না বাসে। কেউই সেই ঘটনার কথা জানতে পারল না। শুধু দুপুরবেলা যখন খেতে বসলো তখন খেন্তি বিস্ময় এবং আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে তাকালো, কিন্তু একটু ভয়ে ভয়ে তাকালো, কারণ সকালবেলা কি কাণ্ড ঘটে গেছে সে জানে। কিন্তু এই বিস্ময় এবং আনন্দের কারণটা কি? কারণ তার পাতে রয়েছে কুচো চিংড়ি দিয়ে রান্না করা পুঁইশাকের তরকারি, তার সবচেয়ে প্রিয় বস্তু। অন্নপূর্ণা তার সামনে খুব একটা থাকলেন না, পাছে সেই মেয়েটি খেতে একটু ইতস্তত বোধ করে। তিনি একটু এদিক ওদিক ঘুরলেন, তারপরে যখন ফিরে এলেন দেখলেন ততক্ষণে পাতের পুঁইশাক আর একটু অবশিষ্ট নেই। তিনি খেন্তিকে জিজ্ঞাসা করলেন, কিরে খেন্তি, আর একটু দেব? খেন্তির সঙ্গে সঙ্গে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। খেন্তির পুঁইশাকের প্রতি এই অপরিসীম লোভের কথা তার মা জানতেন। হঠাৎ কি হলো, খেন্তির মায়ের চোখ জলে ভরে গেল যে এই মেয়েটি, একে কেউ বোঝে না। এ হয়তো বনে বাজারে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, এর হয়তো সূচিবস্ত্র কি অসুচিবস্ত্র সেই নিয়ে কোনো কাণ্ডজ্ঞান নেই, কিন্তু এই মেয়েটি কর্মপটু। তাকে শত বকাঝকা করা হোক বা যা কিছুই করা হোক না কেন, সে কিন্তু সাত চড়ে রা কাড়ে না, আর খেতে একটু ভালোবাসে। সুতরাং এই মেয়েটিকে তিনি অকারণেই বকাবকি করেছেন। তারপরেও মেয়েটি আনন্দের সঙ্গে সেই পুঁইশাকের চচ্চড়ি খাচ্ছে। এই সমস্ত কথা ভেবেই খেন্তির মায়ের চোখ জলে ভরে উঠল। যাতে কেউ দেখতে না পায়, যাতে কেউ বুঝতে না পারে, সেজন্য তিনি তাড়াতাড়ি ওপরে চালের বাতায়, বাতা মানে হচ্ছে যে বাঁশের যে কঞ্চি যেটা দিয়ে রান্না করে চাল ছাওয়া হয় আর কি, সেইখানে যে ডালা গোঁজা রয়েছে সেই ডালা থেকে তিনি শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। অর্থাৎ মা মেয়ের মধ্যে যে এক অত্যন্ত স্নেহের মধুর সম্পর্ক রয়েছে সেটা আমরা বুঝতে পারছি এখান থেকে। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিয়ে তবে রক্ষে। তার কি স্বভাব? রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে হচ্ছে বেদজ্ঞ ব্রাহ্মণ। কেমন? পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের, সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13-এ। আহা, 13-এ আর 16-এ তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই, সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি মেকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উচ্ছুগ্য করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না?
দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস, রাজার হাল। দুই ভাইয়ের অভাব কি? তাহলে চণ্ডী মণ্ডপ, যেটা আমি একটু আগেই বলছিলাম, তো কালীময়ের চণ্ডী মণ্ডপে সেই দিনই বিকেল বেলা সহায় হরির ডাক পড়েছে এবং কালীময় একটু সংক্ষিপ্ত ভূমিকা করে নিয়েই বেশ উত্তেজিত স্বরে বলছেন সেটা হচ্ছে যে সেসব দিনকাল আর নেই। এককালে যা হয়েছিল, কেষ্ট মুখুজ্জে তিনি তার মেয়ের বিয়ে দেওয়া নিয়ে সে কি ইতিহাসটাই না করে গেছেন, কি ঝঞ্ঝাটটাই না করে গেছেন, যে ঠিকঠাক স্বভাবের না হলে মেয়ের বিয়ে দেব না। তারপরে কি হলো, হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিলেন। তারই বা এমন কি স্বভাব, 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়, অর্থাৎ কোনো এক কালের বেদজ্ঞ ব্রাহ্মণ। এখন তাদের কিছুই অবশিষ্ট নেই, তার সঙ্গে বিয়ে দিয়ে একবারে খুব জাত রক্ষা হলো তো। আর তোমারই বা বলিহারি, তোমার মেয়েরও তো 13। এবার আমরা এর আগেই জেনেছি যে খেন্তির আসল বয়স কিন্তু 15, সেটাকেই সহায় হরি বাইরে একটু কমিয়ে বলে বেড়ান। তাও এখন তিনি বলতে যাচ্ছেন যে না, এই শ্রাবণে 13। তো তখন কালীময় বলছেন, ঠিক আছে, সে তোমার হিসেব তোমার কাছে, 13ই হোক আর 16ই হোক আর 50ই হোক, তাতে আমাদের কিছু আসে যায় না। কিন্তু তুমি বা উৎসর্গ করা মেয়েকে বাড়িতে বসিয়ে রেখেছো কেন? আশীর্বাদ হয়ে গেল, শুধু 7 পাক ঘোরাটাই যে বাকি ছিল। তার মানে তো উৎসর্গ করা মেয়ে। এবার অসুবিধাটা কোথায় ছিল? তুমি কেন বেঁকে বসলে? তুমি গরিব মানুষ, সেরকম কিছু তুমি দিতে থুতে পারবে না, সেই জন্যই তো শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। সে না হয় লেখাপড়া জানে না, তো তাই বলে জজ ম্যাজিস্ট্রেট যদি না হয় তাহলে কি আর পাত্র হলো না? দিব্যি তাদের বাড়ি রয়েছে, বাগান রয়েছে, পুকুর রয়েছে, আর শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে 4টি আমন ধানও করেছে। রাজার হাল। দুই ভাইয়ের অভাবটা কি শুনি? তাহলে আমরা যেটা পেলাম এখান থেকে, যে কালীময় তিনি শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিবাহ সম্বন্ধ করেছিলেন, আশীর্বাদও হয়ে গিয়েছিল, কিন্তু বিয়েটাই যা হয়নি। সেখানে সহায় হরি চাটুর্যে বেঁকে বসেছিলেন। কেন, কি ব্যাপার, দেখা যাক। ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের, তাহলে শ্রীমন্ত মজুমদার কোথায় থাকেন? মণিগাঁ। মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ই ঠিক করিয়া দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। এই লাইনটা খেয়াল করবে, এটা পরিষ্কার লেখক বিদ্রূপ করছেন, অর্থাৎ এটা সর্বৈব সত্য ঘটনা, ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। বোঝা গেল তাহলে কালীময় তাঁর এত উৎসাহ কেন, তাঁর এত আগ্রহ কেন? না, শ্রীমন্ত মজুমদারের কাছে তাঁর বেশ কিছু টাকা ধার হয়ে আছে, সুদও বাকি। এমনই অবস্থা যে শিগগিরই আদালতে নালিশ হবে, কালীময় সমস্ত কিছু হেরে যাবেন। এই অবস্থায় তিনি কি করেছেন, শ্রীমন্ত মজুমদারের ছেলেটির সঙ্গে তিনি সহায় হরি চাটুর্যের মেয়ের বিয়ে সম্বন্ধ করেছেন, যে যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে তার সমস্ত ধার সুদ সব কিছু মাপ হয়ে যাবে। আশীর্বাদ অবধি হয়ে গিয়েছিল,
তারপরেই সহায় হরি চাটুর্যে খবর পেয়েছেন যে শ্রীমন্ত মজুমদারের ছেলেটির স্বভাব চরিত্র একেবারেই ভালো নয়, কারণ মাত্র কয়েক মাস আগেই সে তার গ্রামে এমন কিছু একটা করেছে যে এক কুমোর বউ, কুম্ভকার মানে কুমোর, কুমোর বউয়ের আত্মীয় স্বজন তাকে বেধড়ক প্রহার করেছে, যার ফলে সে কয়েকদিন শয্যাগত ছিল। সুতরাং যে ছেলের স্বভাব চরিত্র এত খারাপ, সেই ছেলের হাতে তিনি খেন্তিকে তুলে দেবেন না। সেই জন্য সহায় হরি মেয়ের আশীর্বাদ হয়ে যাবার পরেও সেই বিয়ে ভেঙে দেন। এবং এটা সবচেয়ে বেশি গায়ে লেগেছে কালীময়ের, কারণ যদি তিনি বিয়েটা দিয়ে দিতে পারতেন তাহলে তার সমস্ত ধার দেনা সুদ সমেত মকুব হয়ে যেত। লেখক একটু ঠাট্টা করে, একটু বিদ্রূপ করে বলছেন যে হ্যাঁ, এই ধার দেনা সুদ ইত্যাদির কথা একেবারেই সত্যি নয়, বুঝলেন তো? এটা একদমই রটনা মাত্র, দুষ্টু লোকের রটনা। কিন্তু আমাদের বুঝতে বাকি থাকছে না যে এটাই সর্বৈব সত্য। সেই জন্যই কালীময় এত চটে রয়েছেন সহায় হরির ওপর। এটা শুধুমাত্র আশীর্বাদ হয়ে যাবার পরে মেয়ের বিয়ে দেওয়া হলো না, এই ব্যাপারটাতে নয়। তিনি যে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে সহায় হরির মেয়ের বিয়ে দিতে পারলেন না, তার যে ওই টাকা সুদ সবটাই ধার হিসেবে রয়ে গেল, এটাই হচ্ছে তার যত জ্বালার কারণ। দিন দুই পরের কথা। তাহলে এই যে চণ্ডী মণ্ডপে বৈঠক বসলো, এই যে আলোচনা হলো, এবং কালীময় সেখানে ঘোষণা করেই দিলেন যে যদি ব্রাহ্মণদের সমাজে থাকতে হয়, কারণ সহায় হরি চাটুর্যে তিনিও ব্রাহ্মণ, যদি বাকি ব্রাহ্মণদের জাত না মারতে হয় তাহলে যত শীঘ্র সম্ভব তুমি তোমার বড় মেয়েটির বিয়ের ব্যবস্থা করো। এটাই হয়ে গেল চণ্ডী মণ্ডপে দেওয়া নিদান, ঘোষণা। এর দিন দুই পরের কথা। সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে, আতপ কথাটার মানে হচ্ছে আঁচ, তাপ, রোদের যে তাপ, আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখালা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতাপত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। তাহলে এই যে চণ্ডী মণ্ডপের বিচার সভা বসবার দুদিন পরেকার কথা। তখনও শীতকালই চলছে। সকালবেলা উঠে সহায় হরি উঠোনে বসে আছেন, যেখানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ, মানে সকালবেলাকার যে কচি রাঙা রোদ এসে পড়েছিল, সেই রোদটাই পোয়াচ্ছেন তিনি এবং তামাক টানছেন। এমন সময় বড় মেয়ে খেন্তি চুপি চুপি এসে বলছে কোথাও একটা যাবার কথা, কারণ মা বাড়িতে নেই, ঘাটে গেছে, এই হচ্ছে উপযুক্ত সময়। তার কথা শুনে সহায় হরি একবার সন্তর্পণে খুব সাবধানে ঘাটের পথের দিকে চেয়ে কি দেখলেন, তারপরে চুপি চুপি খেন্তিকে বললেন শাবলটা আনতে। খেন্তি শাবল আনতে গেল। তিনি আরেকবার ঘাটের পথের দিকে তাকিয়ে জোরে জোরে তামাক টানতে লাগলেন। খানিক বাদেই খেন্তি একটা বিরাট বড় শাবল নিয়ে এসে হাজির হলো এবং তারপর বাবা মেয়েতে মিলে এমন চুপি চুপি সদর দরজা দিয়ে শাবল নিয়ে বেরোলো যে যে কেউ দেখলে ভাববে যে তারা কারোর বাড়িতে শীত কাটবার উদ্দেশ্যে যাচ্ছে। শীত কাটবার মানে সোজা কথায় বলতে গেলে চুরি করা। আগেকার দিনে গ্রাম বাংলায় চোরেরা যেহেতু সব বাড়ি
মাটির বাড়ি হতো, ওই জন্য বাড়ির বাইরে থেকে শীত কাঠি দিয়ে তারা গর্ত খুঁড়তো। গর্ত খুঁড়ে খুঁড়ে সেই গর্তটা গিয়ে উঠতো একেবারে বাড়ির মেঝেতে, অর্থাৎ একটা সুড়ঙ্গ টাইপের, ছোট্ট সুড়ঙ্গ মতো একটা বানানো হতো, যেখান দিয়ে একজন লোক গলে বেরোতে পারে, যাওয়া আসা করতে পারে। এবার সেই চোরেদের গায়ে একদম তেল চুপচুপে করা থাকতো, সেই তৈলাক্ত দেহে তারা সুরুত করে ওই গর্তের মধ্যে দিয়ে ঢুকে একদম সেই বাড়ির মেঝেতে গিয়ে উঠতো, চুরি টুরি যা করে আবার গর্তের মধ্যে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসতো। এটা কি বলা হয়? শীত কাটা। চললো বাবা মেয়েতে, কোথায় যাচ্ছে দেখা যাক। এদিকে কি হয়েছে, অন্নপূর্ণা স্নান সারিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি, তার নাম দুর্গা, আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। দুটো জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে নবান্ন আর একটা হচ্ছে ইতু। নবান্ন তোমরা সবাই মোটামুটি জানো, নতুন ধানের উৎসব, অর্থাৎ হেমন্তকালে যে নতুন ধান ওঠে সেই নতুন ধানের চালের ভাত খাবার আগে প্রথম চালের ভাত দেবতাকে উৎসর্গ করা হয়। সেই উপলক্ষে যে উৎসব হয় তাকেই বলা হয় নবান্ন উৎসব। আর ইতু পুজো হচ্ছে সূর্য দেবতার পুজো, সেই উপলক্ষে গ্রামের যে উৎসব হয় তাকে বলা হয় ইতু পুজো। তাহলে অন্নপূর্ণা ইতিমধ্যে স্নান সেরে চলে এসেছেন, ভিজে কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে তিনি রান্না করবার জোগাড় করছেন। এমন সময় মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে, যার নাম দুর্গা, সে এসে অন্নপূর্ণাকে খুড়িমা সম্বোধন করছে এবং বলছে যে তার মা বলে পাঠিয়েছেন যে মা তো এখন ছুঁতে পারবে না, অশুচি বস্ত্র, সেজন্য যদি অন্নপূর্ণা গিয়ে তাদের নবান্নটা মেখে দিয়ে আসেন আর ইতু পুজোর ঘটগুলো বার করে দিয়ে আসেন। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়, যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাঁট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন, ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার কিছু দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তার মানে সে এখন তেল মাখবে, তারপরে ঘাটে যাবে স্নান করতে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে, কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখন? কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন।
অন্নপূর্ণা পূর্বের মতন স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বোনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? তাহলে ঘটনাটা কি ঘটেছে আমরা পরিষ্কার বুঝতে পারছি। দুর্গার সঙ্গে যখন অন্নপূর্ণা তাদের বাড়ির দিকে যাচ্ছেন, সেই সময় তিনি শুনতে পেয়েছেন যে বরজপোতার জঙ্গলে কিসের যেন খুব খুব আওয়াজ হচ্ছে, অর্থাৎ কেউ যেন কিছু একটা খুঁড়ছে। এবার সেই ব্যক্তি হয়তো খুঁড়তেই থাকতো, কিন্তু ওই যে দুর্গা বলে উঠল যে খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা, এই গলার আওয়াজ শুনেই খোঁড়াটা বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণা কিছুক্ষণ অপেক্ষা করলেন। তারপরে আবার যখন তিনি সামনের দিকে এগিয়েছেন, তখন আবার তিনি শুনতে পাচ্ছেন ওই রকম খুব খুব করে খোঁড়বার আওয়াজ। তার বুঝতে বাকি থাকেনি যে কি চলছে। পরিষ্কার বুঝতে পেরেছেন যে তার স্বামী সেখানে গিয়ে মাটি খুঁড়ে কিছু একটা বার করছে। যাই হোক, কাজকর্ম সেরে অন্নপূর্ণার বাড়ি ফিরতে বেশ একটু দেরি হয়েছে, এবং তখন তিনি দেখছেন যে খেন্তির তখনও স্নান হয়নি। সুতরাং দুয়ে দুয়ে 4 করতে তার বেশি সময় লাগেনি। খেন্তি তখন সবেমাত্র তেল মাখবার উপক্রম করছে। তিনি খেন্তিকে যখন ক্ষিপ্র স্বরে জিজ্ঞাসা করছেন যে এখনো চান করতে যাসনি যে, বড় কি করছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি করে বলল, এই যে মা, এক্ষুনি যাবো আর আসবো। এবার ঠিক এই রকম সময়টাতে কি হলো? এই রকম সময়টাতে যেটা হলো যে খেন্তি স্নান করতে চলে গেল। তার একটু বাদেই সহায় হরি তিনি ঘাড়ে করে বিশাল বড় একটা মেটে আলু এনে হাজির করলেন। কত ওজনের? প্রায় 15-16 সের ওজনের একটা মেটে আলু এনে হাজির করলেন। উঠোনে সেটাকে নামিয়ে রাখলেন। তিনি হয়তো তখন আশা করেননি যে অন্নপূর্ণাকে সামনে দেখতে পাবেন। এবার অন্নপূর্ণাকে সামনে দেখতে পেয়ে তিনি ওই মেটে আলুর দিকে তাকিয়ে কৈফিয়ত দেবার সুরে বললেন, আরে ওই যে ও পাড়ার ময়সা চৌকিদার রোজই আমাকে বলে, জানো তো, যে হ্যাঁ তোমাদের বাপ ঠাকুরদার তবু এ পাড়ায় পায়ের ধুলো পড়তো, তুমি তো আর আসোই না। এই যে বেড়ার ধারে মেটে আলু করে রেখেছি, তো তুমি যখন আজকে এসেইছো এটাকে নিয়ে যাও। এবার অন্নপূর্ণা সেই প্রথম দিনকার মতো শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, বরজপোতার জঙ্গলে তুমি কি করছিলে? এবার কি বলবেন সহায় হরি, তাঁর তো প্রায় হাতে নাতে ধরা পড়ে যাবার উপক্রম। তিনি তাড়াতাড়ি বললেন, বরজপোতার জঙ্গলে? আমি? না না, আমি কোথায় বরজপোতার জঙ্গলে, আমি তো, মানে তাঁর কথায় বার্তায় হাবে ভাবে মনে হতে লাগলো যে তিনি এইমাত্র আকাশ থেকে পড়েছেন। অন্নপূর্ণা আগের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বলতে লাগলেন যে তুমি তো চুরি করবেই, তোমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, অর্থাৎ বাল্য, কৈশোর, যৌবন, এই 3 কাল চলে গেছে, এখন বাকি রয়েছে কেবল বার্ধক্য। সুতরাং এই বয়সে আর মিথ্যে কথাগুলো নাই বা বললে, আমি সব জানি কেমন। তোমরা কি ভেবেছিলে যে হ্যাঁ আপদ ঘাটে গেছে? আপদ মানে অন্নপূর্ণা নিজেকেই বোঝাচ্ছেন যে আপদ ঘাটে গেছে, চল এই বেলা। তো তুমি চুরি করো, ডাকাতি করো, যা প্রাণে চায় তাই করো, কিন্তু সঙ্গে সঙ্গে ওই মেয়েটার মাথাটা কেন খাচ্ছ? আমিও ওই বরজপোতার জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছিলাম, খুব খুব শব্দ শুনেই বুঝতে পেরেছি তোমরা কিছু একটা খোঁড়াখুড়ি করছো। যেই আমি সামনেটায় এলাম আওয়াজ বন্ধ হয়ে গেল, যেই জায়গাটা পেরিয়ে চলে গেলাম আবার আওয়াজ শুরু হলো। আমার কিছু আর জানতে বুঝতে বাকি আছে? বলে যেটা আমি বললাম, তিনি বলছেন যে তোমার তো যা হবার হবেই, তুমি চুরি করো, ডাকাতি করো, আমি দেখতেও যাব না, কিন্তু সঙ্গে সঙ্গে খেন্তিটার মাথায় ভাবে খাচ্ছ কেন?
সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। পৌর্বাপর্য মানে হচ্ছে ধারাবাহিক, অর্থাৎ যা হয় যে মানুষ যখন মিথ্যে কথা বলে কোনো অপরাধ করে ধরা পড়ে গিয়ে, তখন তার কথাবার্তার মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না। ফলে সহায় হরি যদিও প্রাণপণে চেষ্টা করতে লাগলেন যে বিভিন্ন রকম প্রমাণ তিনি হাজির করবেন যে তিনি বরজপোতার জঙ্গলে যাননি, কোনো মতেই হতে পারে না, কিন্তু তার কথাগুলো তেমন বেশি মুখে জোগালোও না, আর যেটুকু বলে উঠতে পারলেন সেগুলোর মধ্যে কোনো সামঞ্জস্যও ছিল না। ফলে বোঝাই গেল যে তিনি পুরোটাই মিথ্যে কথা বলছেন। আধ ঘন্টা পরে, তাহলে খেন্তি কতক্ষণ বাদে স্নান সেরে ফিরেছিল? আধ ঘন্টা বাদে। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। কেমন? ঠিক আছে, তাহলে এই যে ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি আধ ঘন্টা বাদে খেন্তি স্নান সেরে সে বাড়িতে ঢুকছে, এবং বাড়িতে ঢুকেই সে দেখছে যে উঠোনের ওপরে সেই বড় মেটে আলুটা রাখা রয়েছে। আর চোখে একবার সেটার দিকে তাকাচ্ছে, তারপর যেন কিছুই জানে না এইরকম শান্ত নিরীহ মুখে সে উঠোনের আলনায় খুব মনোযোগের সঙ্গে, একটু বাড়তি মনোযোগের সঙ্গেই সে ভিজে কাপড়গুলো মেলে দিচ্ছে। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল, এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, তবে ছাড়ব। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে? সমত্ত মেয়ে, বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমাকে বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? মা খুব বকাঝকা করলেন, কারণ চুরি জিনিসটা তিনি একেবারেই পছন্দ করেন না। তিনি জানেন তারা গরিব, কিন্তু আত্মসম্মান বোধ বলেও একটা বিষয় আছে, যেখানে কি হয়, যেখানে মানুষ যে হ্যাঁ আমার যেটুকু আছে সেটুকুই আমি খাবো, যদি জোটে খাবো, না জোটে না খাবো, কিন্তু তাই বলে পরের জিনিসে হাত তো কোনো মতেই দেব না। এই রকম অবস্থায় তাঁর মেয়ে হয়ে কি করে সে এইরকমভাবে চুরি চামারি করতে পারে, সেইটাই তিনি বুঝে উঠতে পারেন না। তার উপরে তিনি বলছেন যে সে সমর্থ মেয়ে, বিয়ের যোগ্য হয়ে গেছে কোন কালে। বরজপোতার বন, যেখানে এত ঘন নিবিড় জঙ্গল যে দিনে দুপুরে যেন বাঘ লুকিয়ে থাকে, সেইখানে গেছো তুমি চুরি করতে? অর্থাৎ একদিকে সমর্থ মেয়ে, বিয়ের যোগ্যী মেয়ে, তাকে নিয়ে কথা শুনতে হচ্ছে সমাজে, তার ওপরে সে কিনা চুরি করছে। চুরি ব্যাপারটাই তো অপমানজনক। সব মিলিয়ে অন্নপূর্ণা সাংসারিক জ্বালায়, সাংসারিক অশান্তিতে জেরবার হয়ে যাচ্ছেন। 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসা বলিল, মা মা দেখবে এসো।
অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তাঁর বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালব। অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। তাহলে আমরা এবার দেখছি যে এই শীতকালেই খেন্তি সে কি করলো, সে একদিন সকালবেলা তার বোনেদেরকে সঙ্গে নিয়ে পাঁচিলের ধারে যে ছোট খোলা এক টুকরো জমি ছিল সেখানে একটা পুঁই গাছের চারা রোপণ করেছে। তার মা তাকে বললেন, শীতকালে কেউ পুঁই গাছের চারা রোপণ করে? পুঁই গাছের চারা রোপণ করতে হয় বর্ষাকালে, এখন তো শীতকাল, জল না পেয়ে ও চারা যে মরে যাবে। কিন্তু খেন্তির অদম্য উৎসাহ, সে বলল, কেন, আমি রোজ জল দেব। তখন তার মা বললেন, দেখ, তাহলে হয়তো বেঁচে যেতেও পারে, এখন কিন্তু রাত্রিবেলা খুব শিশির হয়। এবারে সেই বছরটা খুব শীত পড়েছে। সকালে উঠিয়া সহায় হরি দেখলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। দোলাই মানে ছোট শাল জাতীয় বস্তু, যেটা শীতকালে গ্রামের ছেলে মেয়েরা জড়িয়ে থাকে, পিঠের দিকে একটা গিঁট মতো বাঁধা থাকে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায় হরি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়, দেখ দেখি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায় হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। তাহলে এই প্রচণ্ড শীতকালে একদিন খুব সকালবেলায় সহায় হরির ছোট 2 মেয়ে অর্থাৎ পুঁটি আর রাধি, তারা গায়ে দোলাই চাপিয়ে রোদ ওঠবার প্রত্যাশায় উঠোনে দাঁড়িয়েছিল। আর খেন্তি, তার গায়ে শুধু ওই পাতলা একটি জামা, কোনো গরম পোশাক নেই। সে শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে একটা ভাঙা ঝুড়িতে করে গোবর নিয়ে আসছে। কেন? তার সেই সাধের পুঁই চারার গোড়ায় দেবে বলে। বড় সাধের তার পুঁই চারাটি, সেটাকে তাকে বাঁচিয়ে তুলতেই হবে, বাঁচিয়ে রাখতেই হবে। এবার মেয়েটিকে গরম পোশাক ছাড়া দেখে সহায় হরি তাকে বললেন যে, হ্যাঁ মা, এত শীতের মধ্যে গায়ে একটা গরম জামা দিতে তোর কি হয়, অসুখ বিসুখ 5 রকম হতে কতক্ষণ। মেয়েটি বলল যে, হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি, তবে শীত তেমন নেই। এবার সেই জামাটার ইতিহাস দেখো তো। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের, সার্জ মানে হচ্ছে পশম, এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এরূপ খোঁজ সহায় হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত। তাহলে অনেক বছর আগে
হরিপুর বলে যে জায়গাটা, সেখানে রাসের মেলা হয়েছিল। রাস অর্থাৎ কি? রাস কথাটা আমরা সবাই শুনেছি। কার্তিকী পূর্ণিমায় গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে নৃত্যোৎসব, তাকে বলা হয় রাস। এবং সেই রাস উৎসব উপলক্ষে যে মেলা বসে, তাকেই বলা হয় রাসের মেলা। তো সেই হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি অনেক অনেক বছর আগে 2.5 টাকা দিয়ে একটা পশমের জামা কিনে এনেছিলেন তার বড় মেয়ে খেন্তির জন্য। জামাটা তারপর পরতে পরতে অনেক পুরনো হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে, অনেকবার ছিঁড়েও গেছে, রিফুও করা হয়েছে। কিন্তু খেন্তি এখন বড় হয়েছে, তার স্বাস্থ্যোন্নতি হয়েছে, সেই জন্য জামাটা আর তার গায়ে আঁটে না। সেটা সহায় হরিও জানতেন না, সহায় হরির স্ত্রীও জানতেন না, কারণ জামাটা সযত্নে সঙ্গোপনে খেন্তি তার নিজস্ব টিনের তোরঙ্গের মধ্যে গুঁজে রেখেছিল। সেই জন্য জামাটা সে পরতে পারছে না, এবং সেই কথাটা সে কাউকে বলছেও না, কারণ সে তার বাবা মায়ের আর্থিক অবস্থা খুব ভালো করেই জানে। পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি কথাটা আমরা শুনেছি, অর্থাৎ পৌষ মাসের শেষ দিন, যে দিনটাতে গ্রামেগঞ্জে পিঠে পুলি উৎসব হয়। বিভিন্ন রকমের পিঠে পুলি পাটিসাপটা ইত্যাদি বানিয়ে যে উৎসব পালন করা হয়, তাকেই বলা হয় পৌষ পার্বণ। পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন সেটা। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পাড়িয়া 1 থালা নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। খোলা মানে হচ্ছে কড়াই। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারিকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুঁটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তুক্তি এইসব হয়েছে। পুঁটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। নারকেলের ছাই মানে হচ্ছে কোড়া নারকেলের সঙ্গে মিষ্টি দিয়ে ভাজলে যে বস্তুটা তৈরি হয়, সেটা হচ্ছে নারকেলের ছাই। এটাকেই অন্নপূর্ণা পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করেন। এবার যারা আরেকটু সম্পন্ন ব্যক্তি, তারা ক্ষীর দিয়ে পাটিসাপটার পুর করেন। সেই নিয়েই কথাবার্তা হচ্ছে যে খেদি, যে অপেক্ষাকৃত অবস্থাপন্ন ঘরের মেয়ে, সে পুঁটিকে বলেছে যে ক্ষীরের পুর না হলে পাটিসাপটা হয় না। আর পুঁটির উত্তর ছিল যে তার মা তো ক্ষীরের পুর দিয়ে করে না, সে তো নারকেলের ছাই দিয়ে করে।
এবার সত্যিই কি তাই যে ক্ষীরের পুর না হলে পাটিসাপটা হয় না? তার মাকে জিজ্ঞাসা। এবার মা কি বলবেন? মা যদি সত্যি কথাটা বলেন, তাহলে সংসারের দারিদ্র্যের কথাটা যে একেবারে নগ্ন হয়ে সবার সামনে চলে আসবে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কি না, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ, মানে একটু পুড়ে পুড়ে গেছে। আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাঠিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। গরম গরম কি দেওয়া হবে? পাটিসাপটা, কিন্তু খেয়াল রেখো। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনঃপূত হইল না, তাহা তাহার মুখ দেখিয়া বোঝা গেল। পুঁটি বলিল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজ মেয়ে পুঁটি খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তাঁর এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। তাহলে সেই পিঠেপুলির দিন, সেই পৌষ সংক্রান্তির দিন বাড়িতে পাটিসাপটা রান্না হচ্ছে। সেই পাটিসাপটা রান্না হবার আগে তার গোলা থেকে একটু একটু করে পুঁটিও নিচ্ছে, রাধিও নিচ্ছে। খেন্তির জন্য তার মা একটু বেশি করেই সরিয়ে রাখছেন। তার মানে আমরা বুঝতে পারছি যে খেন্তিকে তিনি একটু বেশিই ভালোবাসেন, যতই মুখে বকাঝকা করুন না কেন বা করতে বাধ্য হন না কেন। তারপরে যখন পাটিসাপটা রান্না চলছে, তখন তিনি প্রস্তাব দিচ্ছেন সবাই যেন এক এক টুকরো কলা পাতা পেড়ে বসে, তিনি গরম গরম ভেজে দেবেন, ওরা যেন খায়। সেই সঙ্গে খেন্তিকে বলছেন যে আগের বেলার জল দেওয়া ভাত আছে, সেটাও যেন নিয়ে বসে তারা। খেন্তির কাছে পাটিসাপটার তুলনায় জল দেওয়া ভাত যে নিতান্তই তুচ্ছ, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সেই জন্যেই পুঁটি বলছে যে ভাতটা বরং আমরা সকালবেলায় খেয়ে নেব, দিদি পিঠেই খাক, পিঠে খেতে এত ভালোবাসে। অন্নপূর্ণার পিঠে দেওয়া আরম্ভ হচ্ছে। মেজ মেয়ে পুঁটি সে বেশি খেতে পারল না, কারণ বেশি মিষ্টি সে খেতে পারে না। সবারই খাওয়া প্রায় হয়ে যাচ্ছে, শুধু খেন্তি খেয়েই চলেছে। অন্নপূর্ণা হিসেব করে দেখলেন যে 18-19 খানা পিঠে তার খাওয়া হয়ে গেছে, তারপরেও খেন্তি খেয়ে যাচ্ছে। অন্নপূর্ণা তাকে আরও কয়েকটা দিলেন। খেন্তি খেয়েই চলল এবং আনন্দ ভরা ডাগর চোখ দুটো তুলে বলল, তার মা, ওই যে একটু ফেনিয়ে নেন গোলাটাকে, এতেই কিন্তু পাটিসাপটাগুলো খেতে বড় ভালো হয়।
রান্নাঘরের সমস্ত জিনিসপত্র গোছাতে গোছাতে অন্নপূর্ণা ভাবছেন তার এই যে খুব শান্ত, নিরীহ এবং একটু বেশি মাত্রায় ভোজনপটু মেয়েটি যার ঘরে যাবে তাদেরকে বড়ই সুখ দেবে, কিন্তু সবাই কি এই মেয়েটিকে বুঝতে পারবে? এই মেয়েটিকে বকো মারো সাত চড়ে তার রা নেই, কখনো কেউ উঁচু গলার কথা শোনেনি তার। কিন্তু ওই যে যেটা বললাম, সবাই কি খেন্তিকে বুঝতে পারবে? বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিল পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুট ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি। আচ্ছা, এখানটায় সিমেন্ট হবে কিন্তু, হ্যাঁ, একটু সিমেন্ট কথাটা করে নিও, আমি এখানে করে দিচ্ছি। আমি আবার পড়ছি। পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিমেন্ট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কি না? জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকিতলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তাঁর এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়ার ঠানদিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। তাহলে বৈশাখ মাসের শুরুতেই খেন্তির বিয়ে হয়ে গেল সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে। পাত্রের এটা দ্বিতীয় পক্ষের বিয়ে, যদিও পাত্রের বয়স 40-এর বেশি কোনো মতেই নয়। অন্নপূর্ণার এখানে বিয়ে দেবার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু বেশ ভালো পাত্র, সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি আছে, সিমেন্ট চুন ইটের ব্যবসায় 2 পয়সা করেওছে, এমন পাত্র সচরাচর কিন্তু পাওয়াও যায় না। সেজন্য অন্নপূর্ণা বাধ্য হয়েই সম্মতি দিয়েছিলেন। কিন্তু যেহেতু পাত্রের বয়স অনেকটাই বেশি, সেজন্য তিনি পাত্রের সামনে চট করে বেরোতে চাইছিলেন না। কিন্তু পাছে খেন্তির কিছু মনে হয়, সেজন্য তিনি বরণের সময় খেন্তির হাতখানি বরের হাতে তুলে দিলেন। বিদায় নেবার সময় বরের পালকিখানায় বেহারারা একবার আমলকিতলায় রাখল। দেখা গেল যে পালকির দরজার ফাঁক দিয়ে খেন্তির বালুচরি শাড়ির রাঙা চেলিখানি মাটিতে লুটোচ্ছে। সেদিকে তাকিয়ে অন্নপূর্ণা মনে মনে ভাবলেন, তাঁর এই নিতান্ত অগোছালো, নিতান্ত শান্ত, নিতান্ত নিরীহ, একটু বেশি ভোজনপটু, খেতে ভালোবাসে মেয়েটি, একে পরের ঘরে পাঠাতে তার হৃদয়ে যেন উদ্বেল হয়ে যাচ্ছে। একে কি অপরে ঠিক বুঝবে? ওদিকে খেন্তিও চোখের জলে ভাসতে ভাসতে তার মায়ের কাছে বিনীত অনুরোধ করে যাচ্ছে যে বাবাকে যেন আষাঢ় মাসেই তার শ্বশুর বাড়িতে পাঠানো হয়, সে একবার বাপের বাড়ি আসবে, 2 মাসের তো ব্যাপার।
ও পাড়ার ঠান দিদি বলছে, এখন কেন যাবে তোর বাবা তোর বাড়িতে? আগে নাতি হোক তবে তো। লজ্জায় খেন্তির মুখ রাঙা হয়ে যাচ্ছে এবং একটা সময় সে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে। ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথা হইতে বেড়াইতে আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোণটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। এই জায়গাটায় একটু গ্যাপ আছে, কিন্তু কি গ্যাপ সেটা আমরা এই কথাবার্তার মধ্যে দিয়েই পেয়ে যাব। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতা চাটাইয়ের ওপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাভাতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে রাখতে পারতাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এরকম হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক তোমরা তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দূরসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে সে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি? না। এমনই চামার, গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিতেছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না?
এইদিকে আয়, গোলা তৈয়ারি হয়ে গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। পুঁটি বলিল, মা দাও প্রথম পিঠেখানা কানাচে সাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রহিয়াছে। পুঁটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুঁটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুঁটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুঁটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই। মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্টু নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। তাহলে আমরা দেখলাম অনেক কষ্ট করে সমাজের অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে খেন্তির বিয়ে দেওয়া হলো। কিন্তু তার শ্বশুর বাড়ি এমনই চামার, এমনই নিষ্ঠুর এবং নির্দয় যে যখন খেন্তির বসন্ত হলো তাকে কিন্তু বাপের বাড়ি পাঠানো হলো না, কারণ কন্যাপণের 250 টাকা তখনও বাকি ছিল। এমনকি যখন খেন্তির বাবা তাকে দেখতে গেলেন পৌষ মাসে, তখন তার বাবাকেও কথা শোনাতে ছাড়া হয়নি যে খেন্তি হাভাতে হাঘরের মতো খায়। এমনকি তার বাবাও তেমনি পৌষ মাসে এসেছেন মেয়ের শ্বশুর বাড়িতে খালি হাতে। এরপর যখন মেয়ের বসন্ত হলো ফাল্গুনে, তখন সেই মেয়েটির বাপের বাড়িতেও তাকে পাঠানো হয়নি, এমনকি বসন্ত হবার কথা জানানোও হয়নি তাকে। খেন্তির বাবার এক দুঃসম্পর্কের বোন থাকে টালায়। কালীঘাটে যখন এদের সঙ্গে এদের একবার আলাপ পরিচয় হয়েছিল, সেই সুবাদে টালাতে খেন্তির বাবার সেই বোনের বাড়িতে খেন্তিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পাঠাবার আগে গায়ের গয়নাগুলো অবধি খুলে নেওয়া হয়েছিল। সেইখানেই খেন্তি মারা যায়। যতদিনে খেন্তির বাবা খবর পেয়ে টালায় পৌঁছেছিলেন, মেয়েকে তিনি আর দেখতে পাননি। তারপর আবার বছর ঘুরে পৌষ পার্বণ, আবার পিঠে গড়বার পালা, এবং প্রথম পিঠেখানা খিড়কির কানাচে সাঁড়া গাছের তলায়, যেখানে দেবী ষষ্ঠী অবস্থান করেন, তাকে উৎসর্গ করা হয়েছে। দেবী ষষ্ঠী হচ্ছেন সন্তানের মঙ্গলকারিণী দেবী। রাত্রিবেলায়, অনেক রাত্রিবেলায় যখন দুই বোনে পিঠে খেতে বসেছে, তখন খেতে খেতে আপন মনেই পুঁটি বলে উঠেছে, দিদি বড় ভালোবাসত। তিনজনেই চুপচাপ, পুঁটি, রাধি, অন্নপূর্ণা। তারপর হঠাৎ করে এক সময়
তিনজনেরই দৃষ্টি একই সঙ্গে আবদ্ধ হলো উঠোনের সেই কোণাটায়, যেখানে খেন্তির নিজের হাতে পোঁতা পুঁই শাকের চারাটি বেশ বড় সড় নধর হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে বর্ষার জল এবং কার্তিক মাসের শিশির পেয়ে। যেন ক্রমবর্ধমান জীবনের যে লাবণ্য তাতে ভরপুর খেন্তির জীবনের প্রতীক হয়ে খেন্তির হাতে পোঁতা পুঁই শাকটি লক লক করে বেড়ে উঠেছে। এইখানেই আজকের আলোচনা শেষ হলো। আমাদের ক্লাস আমি এখানেই শেষ করছি। এর সঙ্গেই নিচের দেওয়া লিঙ্কে তোমরা এর প্রশ্নোত্তরের ভিডিওটিও পেয়ে যাবে, যেখানে ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে রেখেছি। আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।